আমি যে স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে ঢুকেছিলাম সেখানে এক ম্যাডাম ছিলেন। দেখতে এত সুন্দর, এত মিষ্টি গলা, ব্যবহারও খুবই চমৎকার। অথচ তিনি বিয়ে করেননি। কেন করেননি আমরা কেউ কিচ্ছু জানতাম না। তার নাম ছিল দীপ্তি। আমাদের মতো সবচেয়ে সিনিয়র ছিলেন, বয়স 50 ছুঁই ছুঁই। আমরা তাকে দীপ্তি আপা বলে ডাকতাম। দীপ্তি আপার বিয়ে না করার ব্যাপারটা নিয়ে আমাদের চর্চা করা উচিত ছিল না, কারণ এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তবুও এটা নিয়ে কথা হতো। আমরা বাঙালি তো, অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা না করলে আমরা কেন যেন শান্তিই পাই না। তো এরকম এক আড্ডায় জানা গেল দীপ্তি আপা চিরকালই যে চিরকুমারী ছিলেন এমনটা নয়। তার একবার বিয়ে হয়েছিল, পরে ডিভোর্সও হয়ে গেছে। সেই ডিভোর্সটা হয়ে যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি। আমাদের জানার ইচ্ছা এই পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছিল। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার জন্যই হয়তো তিনি দ্বিতীয় বিয়ে করেননি। এরপর আর কিছু বলার থাকে না, তবুও আমার মহিলা কলিগেরা একটু আফসোস করতেন। তিক্ত অভিজ্ঞতার পরও তো অনেকে দ্বিতীয় বিয়ে করে এবং সুন্দর মতো সংসার করে। আপা সেই আনন্দ থেকে বঞ্চিত হলেন। যাই হোক, আপাকে এই নিয়ে আমরা কখনো আর জিজ্ঞেস করিনি। একদিন সন্ধ্যাবেলা স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হবে। সেটার প্রশ্ন তৈরি করতে করতে আর খাতা গোছাতে আমাদের বেশ দেরি হয়ে গেল। সবাই মোটামুটি আগেই বেরিয়ে গেল স্কুল থেকে। আমি আর দীপ্তি আপা দুজনেরই ফ্যামিলি প্রেশার নাই বলে শেষের কিছু টুকটাক কাজের ভার পড়লো আমাদের ওপর। ওগুলো শেষ করে আমরা সবার পরে বেরোলাম। দীপ্তি আপার বাড়ি একটু দূরে, বাসে করে যান। আমি তাকে এগিয়ে দিতে গেলাম বাস স্ট্যান্ড পর্যন্ত। হঠাৎ আপু বললেন, চলো কফি খাই। আমাদের স্কুলের গলির মুখে তখন একটা নতুন কফি শপ বসেছে। যারা ওখানে খেয়েছেন সবাই বলেছেন কফিটা ওখানে খুব ভালোই বানায়। কিন্তু আমার তখনও খাওয়া হয়নি। আবার প্রস্তাবটা তাই লুফে নিলাম। আমরা দুজন গিয়ে বসলাম কফি শপে। কফি শপে সেদিন তেমন মানুষ ছিল না। আমরা কোনার একটা টেবিলে গিয়ে বসলাম। কফির অর্ডার দিলাম। এই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। নভেম্বরের বৃষ্টি, এরপরে শীত নেমে যাবে। বৃষ্টির জন্য আমরাও আটকে পড়লাম কফি শপে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি দেখে আপা কেমন যেন আনমনা হয়ে গেলেন। অনেকক্ষণ বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, তুমি এখনো বিয়ে করছো না কেন? হঠাৎ করে এই প্রশ্ন করাতে আমি একটু ভ্যাবাচাকায় খেয়ে গেছিলাম। পরে সামলে নিয়ে বললাম, আর একটু গোছায় সব, তারপর করব। পছন্দের কেউ আছে? না না। কফি চলে এসছে। আমরা কফি কাপে চুমুক দিচ্ছি। এরই মধ্যে আমি আপাকে প্রশ্ন করলাম, বিয়ে করা কি খুবই জরুরি? আপা হেসে বললেন, অবশ্যই জরুরি। এই পৃথিবীতে কেউ তো একা চলতে পারে না, একজন সঙ্গী লাগে। সেই সঙ্গী পাবার জন্যই বিয়েটা করা দরকার। ওনার উত্তর শুনে আমি একটু অবাকই হলাম। আমি ভাবতাম উনি বিয়ের বিরুদ্ধে, কিন্তু এমনটা তো নয় দেখছি। আমি তাই আবার জিজ্ঞেস করলাম, কিছু মনে না করলে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপা, আপনি বিয়ে করেননি কেন? আপা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, অনেক কাহিনী, কেউ বিশ্বাসও করে না, তাই বলি না কাউকে। বলেন আপা, আজকে আমার কোনো কাজ নাই। আপা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বিশ্বাস করবা না? কেন করব না? অবশ্যই করব, আপনি বলেন। আপা একটু চুপ করে থেকে তার কাহিনী বলা শুরু করলেন। বরিশাল বিএমএ পড়ার সময় একটা ছেলের সাথে প্রেম হয়েছিল। ছেলেটার নাম শান্ত। আমার জন্য তখন বাসা ছেলে দেখছে। আমি শান্তর কথা বললাম। বাবা শান্তর পরিবারকে চিনতেন, সরাসরি না করে দিলেন। বললেন ওদের ফ্যামিলিতে ঝামেলা আছে, ওদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা এক না, ওই বাড়িতে বিয়ে করা চলবে না। আমারও তখন জেদ চেপে গেছে, বিয়ে করলে শান্তকেই করব। একদিন আমরা সত্যি সত্যি পালিয়ে বিয়ে করে ফেললাম। বাবা শুনে রেগে আগুন হয়ে গেলেন। সোজাসুজি বলে দিলেন আমি তার মেয়ে না। আমার খুব খারাপ লাগছিল। শান্ত আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে। এখন এমন করলেও একসময় বাবা আমাদের মেনে নেবেন। ওর কথা শুনে একটু ভালো লাগলো আমার। আমরা কিছুদিন শান্তদের বাড়িতে ছিলাম। সেখানে দেখলাম বাবার কথাই ঠিক। ওদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা এক না, ওরা বেশ রক্ষণশীল। যাই হোক, বেশ কিছুদিন ওদের বাসায় থেকে আমরা ঢাকা চলে এলাম। শান্ত একটা চাকরি জুটিয়ে নিয়েছিল। আমার জন্য একটা কিন্ডারগার্টেনে চাকরি জোগাড় করে দিল। আমরা দুজনে মিলে চাকরি করা শুরু করলাম। বেতন বেশি না, কিন্তু দুজনের বেতন দিয়ে মোটামুটি চলে যায়। ততদিন মিরপুরে এক রুমের একটা বাসাও ভাড়া করে ফেলেছি। আমার স্কুলের চাকরি মোটামুটি চলছে। সেই স্কুলে অপু নামে একটা ছেলে ছিল। আমার বয়সই হবে, কিন্তু আমাকে আপু আপু বলতো। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না দেখে আমি আর অপু এক রিক্সায় বাড়ি ফিরলাম। সেদিন রাতে শান্ত বাসায় এসে বলল, আমার আর চাকরি করবার দরকার নেই। কেন বলল সেদিন জানতে পারিনি, তবুও ওর কথা মেনে নিলাম।
বাসাতেই থাকা শুরু করলাম। সারাদিন বাসায় থাকি, সময় কাটে না। আশেপাশে বাসায় মেয়েদের সাথে গল্প করে কাটাই। আমাদের পাশের বাসার এক ভাই ছিলেন, একটা অফিসের নাইট শিফটে ডিউটি করতেন। সকালে বাসাতেই থাকতেন। ওনার বউয়ের সাথে আমার ভালোই ভাব হয়ে গিয়েছিল। উনি বলছিলেন ভাই নাকি ভালো রান্না করতে পারে। আমি হেসে বলেছিলাম তাহলে আমাকে একটু শিখাই দিতে বলেন। ওই ভাবি হেসে বলেছিলেন আচ্ছা। আমি তো মজাই করে বলেছিলাম। কিন্তু সত্যি সত্যি দেখি একদিন দুপুরে দুজন মিলে আমার বাসায় হাজির। একটা স্পেশাল আইটেম রান্না করবে। আমরা তিনজন মিলে রান্না করলাম, অনেক হাসাহাসি হলো, আড্ডা হলো। সেদিন রাতে শান্ত বাসায় ফিরে আমি তাকে রান্নাটা খাওয়ালাম। শান্ত খেয়ে খুব খুশি, জিজ্ঞাসা করলো কই শিখেছি। আমি বললাম পাশের বাসার ভাই শিখিয়েছেন। শান্ত শুনে ভীষণ গম্ভীর হয়ে গেল। পরের দিনই অফিস থেকে ফিরে আমাকে বলল ব্যাগপত্র গোছাও, নতুন বাসা পেয়েছি, সেখানে উঠব। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুই করবার নেই, নতুন বাসায় উঠতে হলো। কিন্তু আমার মনে তখন থেকে একটা সন্দেহ জন্মেছিল। শান্ত মনে হয় আমার সাথে অন্য কোনো ছেলে মানুষের মেশা দেখতে পারেন না। আমিও ভাবলাম ঠিক আছে, ও যখন পছন্দ করছে না, আমি আর কোনো ছেলের সাথে মিশবো না। এর 2 সপ্তাহ পর ঈদ। একদিন হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। বাসা থেকে ডাক পেলাম, বাবা খবর পাঠিয়েছে ঈদটা যাতে এবার বাসাতে করি। আমার আনন্দের সীমা ছিল না। ঈদের আগেই আমরা বাড়ি চলে গেলাম। গিয়ে শুনলাম আমরা চলে আসার পর থেকেই মা ভীষণ অসুস্থ। তার জন্যই বাবা ঈদে আমাদের বাড়ি আসতে বলেছেন। ঈদটা খুব ভালোই কাটলো। আমার কাজিন ভাই বোন যাদের সাথে অনেক দিন দেখা নাই, খুব ভালো সময় কাটলো তাদের সাথে। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। শান্ত আমাদের সাথেই ছিল কিছুক্ষণ। তারপর কই জানি চলে গেল। সেই রাতে আমি শ্বশুরবাড়িতে ছিলাম। পুরো সন্ধ্যা শান্ত বাড়িতে ফেরেনি। ও ফিরল গভীর রাতে, চোখ ওর লাল, যেন নেশা করে এসছে। ঘরে ঢুকে প্রচণ্ড জোরে আমাকে চড় মেরে কুৎসিত একটা গালি দিয়ে বলল, তোর কত ছেলে লাগে? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। শান্ত এমন একটা কথা বলতে পারলো? সত্যিই পারলো? শান্ত থামলো না, চিৎকার করতে করতে বলল, যেখানেই যাস ছেলেদের সাথে ঢলাঢলি করা শুরু করোস কেন? কেন এত খিদা কেন তোর? আমারে দিয়ে চলে না? আমি রেগে গিয়ে বললাম, এসব কি বলছো তুমি? তোমার মুখটা সামলাও। শান্ত আরও জোরে একটা চড় মেরে বলল, মামাতো খালাতো ভাইদের সাথে এত ঢলাঢলি কেন তোর? মনে করছোস কিছু বুঝি না আমি? এত লাগে কেন তোর? এত লাগে কেন? আমার চোখে পানি চলে এলো। আমার কাজিনরা আমার আপন ভাইয়ের মতো, তাদের নিয়ে এত কুৎসিত কথাও কিভাবে বলল? আমি প্রতিবাদ করলাম। প্রতিবাদটুকু করা উচিত হয়নি। সেই রাতে আমার উপরে যেন নরক নেমে এলো। আমাকেও যেভাবে পেটালো কোনো পুলিশও চোরকে ওইভাবে পেটায় না। ওটাই শেষ। তার পরের দিন আমি বাসায় চলে গেলাম, ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। বাবা ওর নামে মামলা করলো। ওর সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল আমার। তবু অনেক চেষ্টা করেছিল আবার আমাকে পেতে। ফোন দিত, বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, রাস্তায় কোথাও গেলে পিছু নিত। কিন্তু তবুও ওর সাথে একটাও কথা বলিনি আমি। এরই মধ্যে আমার বিয়ে ঠিক হলো আমার মামাতো ভাইয়ের এক বন্ধু। আমাকে পছন্দ করেছিলেন। আমার এত সব ঘটনা জানার পরেও তিনি আমাকে বিয়ে করতে চান। আমি রাজি হলাম। কিছুদিনের মধ্যেই বিয়ে। বিয়ের 2 দিন আগে শুনলাম শান্ত সুসাইড করেছে। ওর জন্য খুব খারাপ লেগেছিল তখন, কিন্তু আর কিছুই করার ছিল না। বিয়ের দিন সকালে রেডি হচ্ছি, হঠাৎ খবর পেলাম বিয়েটা হবে না। আমার হবু বর মারা গেছে। সকালে নাকি রুমে ঢুকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। আমি প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছিলাম। সেই ধাক্কা সামলে উঠতে আমার সময় লেগেছিল। বাসায় থাকাটাও আমার জন্য কষ্টকর হয়ে গিয়েছিল। আমার পালিয়ে গিয়ে বিয়ে করার পর থেকে বাবার সাথে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। তিনি আমাকে উটকো বোঝা মনে করতেন। আমি তাই আবার ঢাকায় ফিরে এলাম। এক বান্ধবীর সাহায্য মেয়েদের একটা মেসে উঠলাম। তখন হাতে টাকা পয়সা নাই, একটা চাকরির খুবই দরকার। সেই যে প্রথম যে স্কুলটায় চাকরি করতাম, সেখানে অপু নামের একটা ছেলে ছিল না, ওর সাথে যোগাযোগ করলাম। ও আবার স্কুলে চাকরির একটা ব্যবস্থা করে দিল। আমার দিন ভালোই কাটছিল। অপু আর আমি খুব কাছাকাছি চলে এসেছিলাম। একদিন ও বলল, দীপ্তি আমাকে বিয়ে করবে? আমার যে কি ভালো লাগলো শুনে আমি সাথে সাথে রাজি হয়ে গিয়েছিলাম। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ। সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় ফিরছি দুজন একসাথে। হঠাৎ অপু বলল, এই দেখো, আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। আমি দেখলাম সত্যিই তাই। অন্ধকার গলিতে কেউ একজন অনেকক্ষণ আমাদের পেছনে পেছনে আসছে। আমরা যেখানেই যাই সেখানেই ও যাচ্ছে। অপু ভীষণ রেগে গিয়েছিল। বলল, দাঁড়াও, শালাকে একটা শিক্ষা দিয়ে আসি। বলে ও ছুটে গেল ওর দিকে। কিন্তু কেমন একটা ভয় লাগা মুখ নিয়ে ফিরে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অপু বলল, আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল।
অদ্ভুত লাগলো শুনতে। জিজ্ঞেস করলাম কেমন ছিল লোকটা দেখতে। অপু বলল, একদম সাধারণ মানুষের মতোই, কিন্তু ডান চোখের ভ্রুটা একটু কাটা আর গলার কাছে একটা দাগ। আমি শুনে যে কেমন ভয় পেয়েছিলাম বোঝাতে পারবো না। শান্তর ডান চোখের ভ্রু একটু কাটা ছিল, আর ও আত্মহত্যা করেছিল গলায় ফাঁস দিয়ে। সেদিন হোস্টেলে ফিরে আমার কেমন ভয় ভয় লাগছিল। আমার যে রুমমেট, সে কিছুদিনের জন্য বাড়ি গেছে। রুমে আমি একা লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। মাঝরাতে ঘুম ভেঙে দেখলাম লাইটটা অফ। কে অফ করেছে জানি না, পানির পিপাসা পেয়েছে। টেবিলের উপরে আমার পানির বোতল, ওদিকে হাত বাড়িয়েছি। হঠাৎ দেখলাম অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। যে দাঁড়িয়ে আছে সে আমার সামনে এসে ফিসফিস করে বলল, বলেছি না অন্য ছেলের সাথে ঢলাঢলি না করতে। তুই সারা জীবন আমার ছিলি, এখনও আমারই থাকবি। তোকে আর কারো হতে দেব না। বলে সে উধাও হয়ে গেল। আমি সারা রাত বিছানায় বসে থাকলাম, ঘুম এলো না আমার। পরের দিন অপুকে ব্যাপারটা বললাম। সে আমাকে নিয়ে তার পরিচিত এক হুজুরের কাছে গেলেন। হুজুর একটা তাবিজ দিলেন আমাদের, বললেন ভয় নেই। সেদিনও আমি আর অপু সন্ধ্যা পর্যন্ত একসাথে ছিলাম, সেই জিনিসটা আসে কিনা দেখবার জন্য। সেটা এলো না, বুঝলাম তাবিজে কাজ হয়েছে। তবুও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। এরপর আরও ৩ সন্ধ্যা আমি অপুর সাথে ঘুরলাম, একবারও ওর সাথে দেখা পেলাম না। রাতেও সে আমার কাছে এলো না। আমি যে কি ভীষণ নিশ্চিন্ত হয়েছিলাম তুমি চিন্তা করতে পারবে না। অপুকে বললাম, চলো আজকেই আমরা বিয়ে করি। অপু রাজি হয়ে গেল। আমরা সেদিনই বিয়ে করলাম। অপুও মেসে থাকতো, ওর মেসমেটরা ওর ঘরটাই আমাদের জন্য সাজিয়ে দিল। আমাদের বাসর ঘর, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রাতে মেসে ফিরলাম। ওর বন্ধুরা আমাদের রেখে চলে গেল। আমি বিছানায় বসে আছি, অপু আমাকে রেখে বাথরুমে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে সে বাথরুম থেকে ফিরছে না। আমার কেমন একটু লাগলো। আমি গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিলাম। দেখলাম দরজা খোলা, লাইট বন্ধ। ভেতরে অপু মেঝেতে পড়ে আছে। ওর মুখটা বাথরুমের ভেন্টিলেটরের দিকে, চোখটা খোলা। মুখে ভীষণ আতঙ্কে ছাপ, কি দেখে যেন প্রচণ্ড ভয় পেয়েছে। আমি ভেন্টিলেটরের দিকে তাকালাম, ওখানে একটা মুখ। মুখটা আমার দিকে তাকিয়ে হাসছে, ভয়ঙ্করভাবে হাসছে। মুখটা আমার ভীষণ চেনা, শান্তর মুখ। দীপ্তি আপা থামলেন। বাইরে তখন বৃষ্টি থেমেছে, আমাদের উঠে পড়া উচিত। আমি জিজ্ঞেস করলাম, অপু কি বেঁচে ছিলেন? হ্যাঁ, কিন্তু আর দেখা হয়নি আমাদের। আমরা সেদিনই আলাদা হয়ে যাই। আর কখনো কারোর সাথে সম্পর্ক করেননি? না, আর সাহস হয়নি করবার। শান্তকে আর কখনো দেখেছেন? না, দেখিনি। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যখন বাসায় একা থাকি কিংবা একলা অন্ধকারে কোনো গলি দিয়ে যায়, কে যেন আমাকে অনুসরণ করে, কিন্তু কাউকেই আমি দেখতে পাই না। আমরা বাড়ি যাবার জন্য উঠলাম। আমি একটু মজা করে জিজ্ঞেস করলাম, এই যে আপনার সাথে এতক্ষণ বসে গল্প করছি, আমার কিছু হবে না তো? আপা ভীষণ চমকে উঠলেন, যেন এই কথাটা তিনি একবারও ভাবেননি। ভয় পাওয়া গলায় আমাকে বললেন, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। খবরদার কোথাও দাঁড়াবে না, পেছনে তাকাবে না। অন্ধকারে কোনো গলি দিয়েও পার হবে না। এক্ষুনি বাড়ি চলে যাও, এক্ষুনি। বলেই তিনি এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে হেঁটে চলে গেলেন বাস স্ট্যান্ডের দিকে। আমি মুচকি হেসে বাড়ির পথ ধরলাম। পথে এক জায়গায় দাঁড়িয়ে বাদাম খেলাম। আমার বাসায় যেতে একটা অন্ধকার গলি পার হতে হয়। সেখানেও নিশ্চিন্ত মনে ঢুকে পড়লাম। আপার বলা কাহিনী আমি পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। আমার মনে হচ্ছিল তিনি প্রচণ্ড ডিলিউশনে ভুগছেন। সেদিন গলিটা একদম জনমানব শূন্য, নীরব নিস্তব্ধ ছিল। বৃষ্টি দেখে কেউ তেমন বেরোয়নি রাস্তায়। গলির ভেতরে স্ট্রিট ল্যাম্পটা কয়েকদিন ধরে নষ্ট বলে গলিটাও অন্ধকার। আমি মোবাইলের টর্চ জেলে গলিটা পার হচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কে যেন আসছে। আমি মোবাইলের টর্চটা পেছনে ধরলাম, কাউকে দেখতে পেলাম না। কিন্তু কেমন একটা ভয় ভয় অনুভূতি আমার মনটাকে আচ্ছন্ন করে ফেলেছিল। আমি আবার হাঁটতে শুরু করলাম, এবার একটু দ্রুত। হঠাৎ মনে হলো আমার পেছনে কে যেন আসছিল। সে আবার আমাকে অনুসরণ করছে। আমার সাথে সাথে তার পায়ে হাঁটার গতিও বেড়ে গেছে। আমি দাঁড়ালাম, পেছনে ফিরতে সাহস হচ্ছিল না। তবুও মনের সব সাহস এক করে পেছনে আবার আমার মোবাইলের টর্চটা ধরলাম। ভেবেছিলাম এবারেও কাউকে দেখব না। কিন্তু প্রচণ্ড প্রচণ্ড একটা ভয় নিয়ে দেখলাম গলির মাথায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারলাম সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি দৌড়াতে শুরু করলাম, খুব জোরে দৌড়। এক দৌড়ে পৌঁছে গেলাম বাড়ি। বাসায় এসে হাঁপাতে লাগলাম। আম্মু অবাক হয়ে বলল, কিরে এমন দৌড়ায় বাড়ি আসলি কেন? আমি আম্মুর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ফ্যালফ্যাল করে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। এর কিছুদিন পর আমার আর এক জায়গায় চাকরি হয়ে গেল।
আমি সেখানে চলে গেলাম। আগের স্কুলে যে কয়দিন ছিলাম দীপ্তি আপার সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি। আমি তাকে এড়িয়ে চলতাম। তিনিও হয়তো বুঝতেন আমি কেন তাকে এড়িয়ে চলছি। কখনো তাই আমাকে কিছু জিজ্ঞেসও করেননি। আপা সত্যিই কাউকে দেখতে পেতেন নাকি সবটাই তার মনের অলীক কল্পনা আমি জানি না। আমি কাউকে দেখতে পেয়েছিলাম না আপার গল্পের জোরে আমার মনে কাউকে কল্পনা করে নিয়েছিল তাও জানি না। শুধু একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, জীবনের কোনো ডিসিশনই হুটহাট নিতে হয় না। তাড়াহুড়ো করে কোনো ভুল ডিসিশন তার খেসারত দিতে হয় আজীবন। দীপ্তি আপাদের মতো। তখন আর আমাদের কিছুই করবার থাকে না। যতই সাহায্য করতে চাই না কেন প্রচণ্ড অসহায় হয়ে যেতে হয় আমাদের।